আজকে সেনাবাহিনী প্রধান একদিকে, প্রশাসন একদিকে, আজকে তারা একদিকে, এবং তারা একটা নাটক করছে, একটা আবহ তৈরি করছে, সেন্টিমেন্টাল ড্রামা তৈরি করছে, বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে তার প্রয়োজন আছে, তাকে নিয়ে জনগণের মধ্যে পজিটিভ আকাঙ্ক্ষা রয়েছে, সে যেন থাকে। কিন্তু বিষয়টা তো আসলে সেখানে নয়। বাংলাদেশের জনগণকে কিন্তু বলছে যে তারা এই সময় অনেক খারাপ আছে। এই যে নাটকটা, এই নাটকের পেছনে তো আসলে মনে হয় একটা রহস্য আছে, যেখানে আমরা দেখছি যে জনগণকে বিচ্ছিন্ন করে তাদের এখতিয়ারের বাইরে গিয়ে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে দিয়ে দেয়া, চিটাগং বন্দরকে দিয়ে দেয়া, সেন্ট মার্টিন নিয়ে একটা কনস্পিরেসি চলা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি সেনা প্রধানের সাথে ওনাদের যে মিটিংটা হয়েছে সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে গুরুত্ব সহকারে, এবং তারপর থেকেই শুরু হয়েছে এই পদত্যাগের একটা লম্বা ড্রামা, যেটা আজকে পর্যন্ত চলছে। এটা বললাম তো, আমি বললাম না দুই নায়কের দুই দিকে কে জিতবে, কে হোয়াইট হাউসে চ্যাম্পিয়ন হবে, এটার মূল বিষয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সে কিন্তু বলেছে করিডোরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। তো দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অথবা কোন করিডোর দেওয়ার অধিকার নির্বাচিত সরকারের নেই। কথাটা বুঝবে না। আপনি দেখবেন কয়েকদিন আগে, তার মিটিং এর কয়েকদিন আগে, আমি তো দেশে নাই কিন্তু আমি যতটুকু জেনেছি ভাই, বাড়ি বিভিন্ন ইয়ে থেকে আমি যতটুকু জেনেছি যে চার্দা অ্যাফেয়ার্স আমেরিকা সহ কিছু মানুষ, আমেরিকার একটা ঊর্ধ্বতন প্রতিনিধি প্রথমে ইউনিসের সাথে কথা বলেছে করিডোর নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তারপর ওরা এই সেনাপ্রধানের সাথে কথা বলেছে। আমার ধারণা সেনাপ্রধান তাদেরকে যে কথাটা বলেছে করিডোরের ব্যাপারে আমাদের কোনো, সেটা আমি বললাম সে ওই জায়গায়, কিন্তু দুইজনের মাথা কিন্তু হোয়াইট হাউসে ইয়ে আছে, রক্ষিত আছে, বিক্রি হয়ে আছে। সে বলেছে এইভাবে করা সম্ভব না, সেটা টেকসই হবে না। টেকসই করতে হলে নির্বাচনটা করতে হবে, নির্বাচিত সরকার এসে সেই করিডোর দেবে। যার কারণে সে বলতেছে যে নির্বাচিত সরকার করবে, বলে নাই কিন্তু করবে না, করতে দিব না সেটা বলে নাই। এবার আবার ওই যে বললাম না যে নির্বাচন ব্যাপারে আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কারণ সেই যে জনগণের কাছে ওয়াদাবদ্ধ, শুধু জনগণের কাছে বাদ দেন, সে ওই একটি দলের কাছে, একটি গোষ্ঠীর কাছে সে ওয়াদাবদ্ধ। আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক আমেরিকাও জানে বা পশ্চিমারা জানে রাজনৈতিক সরকার ছাড়া তাদের স্বার্থ আসতে সম্ভব না, এবং তারা বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষেত্রে বহুবার চেষ্টা করেছে, তার পারেনি। তাদের এমন একটি রাজনৈতিক সরকার দরকার, এমন একটি নির্বাচিত সরকার দরকার যে দলকে ক্ষমতায় আনলে পরে তারা সাপও মরবে, লাঠিও মরবে, স্বার্থ হাসিল হবে, দেশে এটা সকল গণতান্ত্রিক পরিবেশ ক্রিয়েট হবে। আমি প্রসঙ্গ করবো বলি, কালকে আমি বলেছি একটা এই বিপুল টকে, যে একজন বলতেছিলেন নির্বাচন হলেই একটা পরিবেশ ফিরে আসবে। আমি যদি নির্বাচন হলেই যদি পরিবেশ ফিরে আসে, তাহলে শেখ হাসিনা সাংবিধানিক ভাবে 3বার নির্বাচন করেছেন, তাহলে আপনারা তার বিরুদ্ধে দাঁড়ালেন কেন? আপনারা চেয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। প্রশ্ন হচ্ছে এখন যে নির্বাচনটা হবে সেদিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, হওয়ার পরিবেশটা কোথায়? আওয়ামী লীগের কার্যক্রম অত্যন্ত অবৈধ হবে, কোনো কারণ ছাড়াই নিষিদ্ধ করে দিলেন। উনি দলটি আবার স্টেক হোল্ডার, আপনারা তো স্টেক হোল্ডার, আপনারা এখন যান কথা বলেন, যান আপনাদের কিং এর সাথে। আমি বললাম আওয়ামী লীগের নিবন্ধন ঘন্টা না যেতেই কেন স্থগিত হয়ে গেল কোনো কারণ ছাড়াই? জামাতের তো কারণ আছে, কারণ জামাতের বাতিল হওয়ার কারণটা হচ্ছে তার গণতন্ত্র এবং সংবিধানে, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেটা হাইকোর্ট সেটা বাতিল করেছে, নির্বাচন কমিশন বাতিল করার পর আপিল করেছে, আপিলে কিন্তু আবার নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছে, আইনগত হয়েছে। আওয়ামী লীগ এটা কেন বাতিল করবে? তাহলে নির্বাচন হলেই যদি একটা গণতান্ত্রিক পরিবেশ চলে আসে, তাহলে তো শেখ হাসিনা করছিলেন, তো আপনারা সেই বাধা দিলেন। আমি আরেকটা রেফারেন্স বলেছি, এই যে প্রিন্স, সে বলল শুনেছি যে আওয়ামী লীগ নির্বাচন না আসলে কোনো সমস্যা হবে না, গালি দিতে ইচ্ছা করে দেন। তাহলে তোরা এতদিন কেন বললি যে বিএনপি নির্বাচনে না আসাতে
অংশগ্রহণ নির্বাচন হয় নাই, সমস্যা হয়েছে। আওয়ামী লীগের না আসলে সমস্যা হবে না, আর বিএনপি না আসলে সমস্যা হয়ে যাবে, সবগুলা দালাল। আপনি খেয়াল করবেন এগুলো কোনোদিন জয় বাংলা স্লোগান দেয়, স্বাধীনতা আগেও না, স্বাধীনতা পরেও দেয়, বুঝছেন? আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার মতো তার কাছ থেকে আমরা সেরকম কোনো বডি ল্যাঙ্গুয়েজ দেখিনি? নির্বাচন দেওয়ার আগ্রহ তার আদৌ মানে ছিল কিনা সে ব্যাপারে কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে উনি নির্বাচন আসলে দেওয়ার পক্ষে ছিলেন না। যদিও জাতিসংঘ থেকে যখন বলা হলো যে সকল দলের রাজনৈতিক মানে দলগুলোর নির্বাচনকে নিশ্চিত করতে এবং পরিবেশ, সুষ্ঠু পরিবেশ দিতে হবে, তো সেখানে পরিবেশটা কোথায় ছিল যেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে? আওয়ামী লীগের নেতা কর্মীকে তো নামতেই দেওয়া হয়নি, এবং তারপর যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, নিবন্ধন বাতিল করা হলো, এই যে হামলা মামলা দিয়ে সকলকে যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রকাশ্যে বলেছে। তার মানে উনি চান না যে নির্বাচন হোক, এটি একটি। আরেকটি, উনি বারবার উনাকে আমরা দেখছি যে ভারতের সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা এবং মানবিক করিডোরের মধ্যে দিয়েও কিন্তু বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে চুপ করানো যেমন খুব জরুরি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তেমনি বাংলাদেশকে কিন্তু ধীরে ধীরে উনি প্রক্সি ওয়ারের ফিল্ড হিসেবে তৈরি করছে, এবং বাংলাদেশকে উনি উনার মতো করে, উনি যে এজেন্ডা নিয়ে এসেছেন, বাংলাদেশকে বিভিন্ন টুকরো টুকরো করে বিক্রি করে দেবেন। সেটা করতে গেলে এবং নির্বাচন তিনি দিবেন না। নির্বাচন দিবে, নির্বাচনে কিন্তু এটা বাড়ি দেখবে, সে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বলে না, নির্বাচন বলে। সেটা কোন নির্বাচন হবে? এটা কি গণপরিষদ হবে? প্রথমত নির্বাচন দিবেই না। এই সবগুলা ইস্যু করার, সৃষ্টি করার কিছু কারণটা হলো এই যে এই দুই নায়কের যে এইটাও একটা নির্বাচন, একটা ইস্যু, মানুষের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়ার। প্রথমে ওরা আমি বলি জাতিসংঘের রিপোর্ট, এটাকে আমি জাতিসংঘ এটা তো কোন সংস্থাই না। যে সংস্থা একটি সরকার নিজে স্বীকার করে যে দেশের সরকার, একটি দেশের সরকার পরিবর্তনে তারা ভূমিকা রাখে, সে নিরপেক্ষ হলো কি করে? সুতরাং জাতিসংঘের কোন রিপোর্ট কেউ যে পাত্তা দেয় না, আমরা গাজাতে দেখেছি, ইউক্রেনে দেখছি, সব জায়গায় তো দেখলাম, কোথাও কিন্তু পাত্তা দেয় না। জাতিসংঘ হচ্ছে আমেরিকা যেভাবে বলবে সেইভাবে তারা চলবে। এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে, আমি কেন আমি ছোট করে বলবো, কিন্তু কিছু বিষয় বলতে হয়, আমি আসতেছি। আওয়ামী লীগের যে বিষয়টা, প্রথমে ওরা চেষ্টা করেছে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবলটা ভেঙে দেওয়ার জন্য, এবং পুরানো কায়দায় এই যে অমুকে দিয়ে কমিটি হচ্ছে, ওই মুখে দিয়ে কমিটি হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে, ডিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে, এই পুরনো কায়দা যে আইয়ুব খান করেছে, জিয়াউর রহমান করেছে, সবগুলোই তো করেছে। আওয়ামী লীগ তো লঙ্গি পড়া আওয়ামী লীগ যারা যায় না, এটা তো লঙ্গি পড়াও। আজকে যারা মাঠা আছে এদেরকে বলি লঙ্গি পড়াও। আমার একটা লেখা আছে সামাদ দাসকে নিয়ে, সামাদের লঙ্গি পড়া আওয়ামী লীগ। অন্য কোনো সময় হলে আমি গল্পটা বলবো, কেন বলি আমি ওনার কিংবা কেন লঙ্গি পড়া আওয়ামী লীগ। তো আমি ওনার কাছাকাছি ছিলাম। তো আমি যে কথা বলতেছিলাম, প্রথম ওরা চেষ্টা করেছে এইভাবে আওয়ামী লীগকে দুর্বল করা যায়, যার কারণে প্রথম দিকে ওরা বলেছে আওয়ামী লীগকে আমরা নিশ্চিত করার কোনো ইচ্ছে নেই, মামলা হয়েছে, মামলা প্রত্যাহার করে দেওয়া হচ্ছে, রাইট? আচ্ছা, সেটা ফেল করেছে। এর বাদে ডেভিল হান্ট শুরু করেছে, সেইটাও ফেল করেছে। তারপরে তারপরে করেছে এনসিপি, খেয়াল রাখবেন আপনি, এবং আপনি দেখবেন যে এনসিপি করে তারা চেয়েছে আওয়ামী লীগের কিছু লোকজন এনসিপি, তারা এই যে আওয়ামী লীগ বারবার নিষিদ্ধের দাবিটা কেন করছে, এনসিপি এবং এই নূর, কেন নূর দেখবেন মুজিবকুট পরে, কালোটা পরে না। তার কারণটা হচ্ছে ওনাদের ধারণা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা হুর হুর করে তাদের দলে চলে যাবে, তাদের ভোট ব্যাংক বেড়ে যাবে। ওরা জানে না যারা যাবে তাদেরকে আমরা বিদায় করতেই চাই, তাদেরকে আমরা, ওদের কারণে অবস্থাটা এই হয়েছে, এদেরকে আমরা রাখতে চাই না। ওরা চলে গেলে বাসি। আর আওয়ামী লীগটা এমন একটি দল, এখান থেকে বের করা যায় না। এখানে এটা তো আওয়ামী লীগ তো কমিউনিস্ট পার্টি না, বা জামাত ইসলাম, এখান থেকে বের করা যায়।
ওরা চলে গেলে আমরা কিন্তু বাঁচি, আসলে বাঁচি, তাই না? কিন্তু তারাও যাচ্ছে না, তারা যাবে কোন ভরসা? তারা দেখতেছে এই পার্টিতে কোনো, এদের কোনো ভরসা নেই। বিএনপি আবার বলতেছে আমির খসরু পর্যন্ত কারা কারা আওয়ামী লীগে যেতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের সবাইকে নেওয়ার জন্য। আওয়ামী লীগ খুব খারাপ, আওয়ামী লীগ অচ্যুত, আওয়ামী লীগের সবাইকে নেওয়ার জন্য আবার আগ্রহী। আরে দোকান বসে খুলে বসা আছে, কিন্তু সেখানে বিক্রি হচ্ছে না, যার কারণে তারা সর্বশেষ চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগের ওই যে চেষ্টাটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে যাওয়া, আর কোনো উদ্দেশ্য না। আর জাতিসংঘের রিপোর্ট পান, ওইগুলা কোনো বিষয় না। আওয়ামী লীগকে চিনে না। আমি একটা পোস্টে বলেছিলাম সামরিক বাহিনী খালি বেড়াকে যাক, আওয়ামী লীগ কাকে বলে বুঝবে? আওয়ামী লীগের এই জেনারেশন বিরোধী দলে দেখে নাই, 18 তারিখে একটু দেখাইছে, 18 তারিখ একটু দেখাইছে। আমি চাই এই দেখানোটা আরো দেরিতে হোক। আমরা কিন্তু এই 9 মাসের মধ্যে কিন্তু দেখছি যে ঢাকার বাইরে এনসিপির ওরা গিয়ে বা সমন্বয়কারীরা কিন্তু কোথাও গিয়ে দাঁড়াতে পারছে না, কিছু বলতে পারছে না। আমরা দেখছি সমন্বয়কারীরা চুরি, ডাকাতি, তদবির এই সমস্ত করতে গিয়ে মানুষের কাছে ধরা খাচ্ছে। আমরা দেখছি এনসিপি মানে প্রোটেকশন না নিয়ে কোথাও যেতে পারছে না, কারণ তাদের সাথে লোকজন নেই। 20 জনের সমাবেশে 200 জন ক্যামেরা পার্সন এরকম। এবং আমরা দেখছি যে শুক্রবার জুম্মার পরে ছাড়া তাদের কোনো কর্মসূচি নেই, এবং সেই কর্মসূচিগুলো তখনই একটু লোকজন হচ্ছে যখন আমরা হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, জামাত ইসলামের লোকজন সেই সমাবেশে যখন যুক্ত হচ্ছে, তখন কিছু মানুষজনকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 9 মাসে তাদের অবস্থা। এখনো এনসিপি নিবন্ধন হয়নি। একটা না হওয়া একটা দল যাদের সেইভাবে রাজনৈতিক অবস্থানই এখনো তৈরি হয়নি, কিন্তু তারা মব বাহিনী হিসেবে সর্বজন স্বীকৃত, কিন্তু তাদেরকে মব বাহিনী হিসেবে সবাই দেখছে। এবং তারা এসে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলছেন, যা করতে চান, যে এক্সপেরিমেন্ট গুলো তিনি বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চান, সেগুলোকে তারা আসলে এক্সিকিউট করছে মব বাহিনীকে নিয়ে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো মব বাহিনীকে তৈরি করেছেন, এবং এই মব বাহিনীগুলো সব কিন্তু ঘুরে ফিরে ABCD GH যে গ্রুপগুলো আমরা দেখছি, সে তারা কিন্তু ঘুরে ফিরে ওই একই জায়গায়, একই জামাত ইসলামের একই জোট। এই জোটের সাথে মানুষ নেই। তারা আওয়ামী লীগকে দমাতে চেয়েছে, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো প্রকাশ্যে মিছিল করছে, এখনো বেরোচ্ছে, এখনো স্লোগান দিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, হামলারও শিকার হচ্ছে, কিন্তু দমাতে পারেনি। তো এই যে দমাতে পারেনি, আমরা কিন্তু প্রতিদিন দেখছি কোনো না কোনো গুজব বেরোচ্ছে, এবং দমানোর জন্য আমরা দেখছি তারা জামাত ইসলাম, জামাত শিবিরকে নিয়ে রাজপথে নামছে। এবং আপনি আগে একটি কথা বলেছেন যে সেনাবাহিনী মনে হচ্ছে বিএনপিকে একটু সাপোর্ট করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সার্বভৌমত্ব, তাহলে দেশের প্রশ্নে আমাদের আজকের অবস্থানটা কি হবে? যদি আমাদের প্রশাসন, সর্বোচ্চ ইনস্টিটিউট সেনাবাহিনীকে আমরা দেখেছি, সেনাবাহিনীকে হুমকি দিয়েছে এনসিপি। আমরা দেখেছি এই সরকারের সাথে সম্পৃক্ত লোকজন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে বলেছে। তাহলে আজকে পুলিশ কতটা সুরক্ষিত, সেনাবাহিনী কতটা সুরক্ষিত, আর এই প্রশাসনের কাছে রাষ্ট্রের নাগরিকরা কতটুকু সুরক্ষিত, আর বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত না? তাহলে এই মুহূর্তে আমরা কোন দিকে যাচ্ছি? এই পদত্যাগের নাটক আজকের দিনে আমরা অনেক গুজব দেখছি, তাহলে আমাদের পরিণতিটা কি? রাজনৈতিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? রাজনৈতিকটা আমি প্রথমে ওই যে মবটা একটু বলি, ওই যে আবার সেনাপ্রধান তো সংক্ষেপে বলি, উনি যে বললেন যে মবের বিরুদ্ধে আর জিরো টলারেন্স। আমি বলি উনার শাসন আমলে একেবারে, উনার শাসন আমলে একেবারে প্রথম 5-3 দিন উনার শাসন আমল ছিল। বঙ্গবন্ধুর বাড়িতে যখন যে সার্বভৌম স্বাধীনতা করা তো বলেন, 35 তো শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। যখন আগুন দেওয়া হলো
প্রথম বঙ্গবন্ধু স্ট্যাচু যেখানে নামানো হয় সেখানে একটা সেনাবাহিনীর একজন সদস্য, আমি নিজে দেখেছি, আপনিও নিশ্চয় দেখেছেন, ট্রেনে নামাচ্ছে। উনি কি তাদের শাস্তি দিয়েছেন না ব্যবস্থা করেছিলেন? পারেননি। বঙ্গবন্ধু বাড়িতে যখন পরবর্তীতে ভাঙচুর হলো, সেনাবাহিনী গিয়ে ফিরে আসলো, উনি কি করেছেন? আর বাকিগুলো নাই বললাম। এই যে কালকেও একজন নারী, সে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে তো অপরাধী প্রমাণিত হয় নাই। এই যে মানিকগঞ্জে কিছুদিন আগে দীপু আপার, আমি বাদ দিলাম বাকিদের কথা, এই যে নারীদের, ওদের কি মা বোন নেই? এরা যে এই কালচারটা সৃষ্টি করে গেল, দিন তো এই দিন তো দিন নয়, আরো দিন আছে। আওয়ামী লীগ তো এই পরিস্থিতি এমনিতে আজকে নতুন করে মোকাবেলা করছে না। আওয়ামী লীগ সরকারের চেয়ে বিরোধী দল আরো বেশি শক্তিশালী। সুতরাং এই যে উনি কালকে কি করলেন, ব্যবস্থাটা করতে পারছেন, আজকে উনার সামনে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, ওনাকে চ্যালেঞ্জ করতেছে। তো আমি কি বলবো, যে স্লোগান তখনই তো অ্যাকশন নেওয়া যাওয়া উচিত ছিল। ওয়াকার না হাসনাত, হাসনাত যখন বললো তখনই তো তার অ্যাকশনে যাওয়া উচিত ছিল। সেনাবাহিনী কোথায় নামিয়েছেন উনি? এই যে তারা যে এই যে ফেসবুকে কি একটা কি কি নামটা, নামও বলতে পারে না, কি তৌহিদ নাকি ওনার কি, সে একটা স্ট্যাটাস দিয়েছে। তারপরে এই যে ডাস্টবিন শফিক কথা বলছে। এই যে ওদের বিরুদ্ধে কোন অ্যাকশনে গিয়েছেন? বিএনপি এতদিন দড়ির মাছ না, আওয়ামী লীগ নিষিদ্ধের পিছনে সবচেয়ে ভূমিকা বিএনপি তারা দায়টা নিতে চায়নি, কিন্তু সব কলকাঠি ওরা নেড়েছে এই যে কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে। কারণ তারা জানে মাঠে যদি আওয়ামী লীগ নির্বাচন নৌকা নিয়ে ইলেকশন করে, বিএনপির পক্ষে ক্ষমতায় আসা কোন অবস্থায় সম্ভব না। সুতরাং বিএনপি যখনই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই কিন্তু বিএনপি আবার সরাসরি আসে নাই, রাজনৈতিক ইস্যু নিয়ে আসে নাই, কিন্তু তারা ইসরাককে দিয়ে ঘটনা ঘটিয়েছে। এই যে মব হলো, এই রায়টা সম্পূর্ণ বেআইনি রায়, যে হাইকোর্ট দিয়ে দিল ইসরাকের পক্ষে, এটা মব করে নেওয়া হয় নাই। সেনা প্রধান কোথায় ছিলেন? এই যে মবের বিরুদ্ধে উনি বলেন জিরো টলারেন্সটা কই? এই যে একজন অফিসার বললেন মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম সহ্য করা হবে না। আরে ভাই, বাদ দেন বঙ্গবন্ধু, বাদ দেন বঙ্গবন্ধুর বাড়ি, বাদ দেন বঙ্গবন্ধু পরিবার, বাদ দেন আওয়ামী লীগ, আমরা কিছুই করি। এই যে 30 লক্ষ মানুষ তো জীবন দিয়েছে, বাদ দেন 30 লক্ষ মানুষ। এই যে 7 বীর শ্রেষ্ঠ, এরা তো সেনাবাহিনী, তাদের ভাস্কর্য ভাঙা হয়, তাদেরকে অপমান করা। আপনারা কই থাকেন, কই ছিলেন আপনারা? তখন তো আপনাদের কোনো ভূমিকা দেখি না আমরা। এখন বলতেছেন 9 মাস পরে এসে যখন দেখতেছেন মানুষ ইউনুসকে আরো কয়েক মাস গেলে লাথি মেরে বের করে দিবে, মানুষ এইভাবে খেপতেছে। প্রশাসনের শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলার প্রতি চরম অবনতি, দ্রব্য বাড়তেছে, মানুষ তো পুষতেছে শুধু, বা একজন মানুষ শুধু আগুন জ্বালে দিবে, দাও দাও করে জ্বলে উঠবে, সেই আগুন জ্বালাটাই বাকি। দেশে যে আপনি মনে আছে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছিল, গৃহযুদ্ধের কথা বলেছিল, যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে গৃহযুদ্ধের দিকে যাবে। আমরা যাচ্ছি, কিন্তু আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাকে তো একটা যুদ্ধ, এবং আমাদের অসমাপ্ত মুক্তিযুদ্ধ সমাপ্তের সময় চলে আসে। আমি প্রায়ই বলি একটা জিনিস, ভারতকে যতই ভারত তার কিন্তু তার ভূমিকা রাখছে বিভিন্ন ভাবে। ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না, কোন সেনাবাহিনীও আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু ভারত যে কাজটা করে আপনাকে একটু আন্তর্জাতিক খেয়াল করতে। ইউক্রেইনে রাশিয়া কেন আক্রমণ করতে গেল? মাত্র 2টি পয়েন্ট আমি প্রতিদিন এইটা ফলো করি, সকাল এবং বিকাল। 2টা পয়েন্ট হচ্ছে, এটা আমাদের সাথে মিলে, কিন্তু খেয়াল রাখবেন বাবা, যে পুতিন বলছে যে আমার যখন নেটো যদি আমার সীমান্তে চলে আসে, ইউক্রেন যদি নেটোতে চলে যায়, তাইলে আমার নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। আরেকটি হচ্ছে ডনবাস এলাকা, যেটা বলা হয় লুহান্স এবং দানিয়েস, সেইখানে রুশ ভাষাভাষী লোকজন বেশি, এবং তাদের উপরে ইউক্রেন প্রশাসন সরকার নির্যাতন চালায়, যার কারণে রাশিয়ার ভিতরে আনরেস্ট হয়, কারণ রাশিয়ার মানুষ এটা নিতে পারে। একইভাবে দেখবেন আমার ইউক্রেনে কিন্তু শুধু রাশিয়া বর্ডার না, অন্যান্য রাষ্ট্র কিন্তু আছে, কিন্তু আমাদের আর নাই। একদিকে মিয়ানমার, আরেকদিকে হচ্ছে ভারত, আর তো নাই ভারতের বেশি অংশ। যখন ভারত দেখবে
যে একটি জঙ্গি সরকার এই দেশে ক্ষমতাসীন, তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তার সেভেন সিস্টার আবার বিঘ্নিত হচ্ছে, আনরেস্ট হচ্ছে, সে কিন্তু সহজে ছেড়ে দেবে না। আরেকবার সনাতনী যারা, আমি তাদের হিন্দু বলি না, সনাতনী যারা, তাদের উপরে যদি এখানে নির্যাতন হয়, ভারতের সনাতনীরা সেটা নিতে পারে না, কারণ তাদের সাথে রক্তের সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে ভারত চুপ নাও থাকতে পারে। সুতরাং ভারত সেই জায়গায় প্রয়োজনে সে আমাদের দেশে রাশিয়ার মতো ভূমিকা রাখতেও পারে। এক, দুই নম্বর হচ্ছে আপনি মিয়ানমারের আনলেন, আমি প্রাসঙ্গিক আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটি হচ্ছে আমি শেষ করে আমরা এই যে মিয়ানমার আর আরাকানের মধ্যে যে লড়াইটা চলছে, আমরা কার পক্ষে যাচ্ছি? আরাকানের পক্ষে। আমরা কিন্তু এখানে মিয়ানমার যদি আমাদেরকে আক্রমণ করে, কোন দিকে যাব? এবং চায়না হচ্ছে মায়ানমারের পক্ষে, চায়না কিন্তু আরাকানের পক্ষে না। এবং এই করিডোর মানে হচ্ছে আমেরিকা চাচ্ছে, কারণ ট্রাম্প হচ্ছে, আমি এক কথা বলবো, ট্রাম্প হচ্ছে, বাইডেন ছিল অস্ত্রযুদ্ধে বিশ্বাস, আর ট্রাম্প হচ্ছে ট্রেড যুদ্ধে বিশ্বাস। ট্রেড যুদ্ধে বাইডেনের শত্রু ছিল পুতিন, কারণ পুতিন হচ্ছে, রাশিয়া হচ্ছে অস্ত্র দিয়ে যুদ্ধ করছে, আর ট্রাম্পের মূল শত্রু হচ্ছে চায়না, ট্রেড ওয়ার, যার কারণে সে কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। সুতরাং এই জায়গায় আমরা কোন দিকে, আমরা কোন বিপদে আছি, এরা যে আমাদের কোথায় নিয়েছে, এবং তারা তো নিবেই রে ভাই। জামাত তো মুক্তিযুদ্ধ আমার এই দেশটি জন্ম দেয়নি, চায়নি, এই জঙ্গি এই সাম্প্রদায়িক গোষ্ঠী তো চায়নি, ইউনূসও চায়নি। আজকে যারা ক্ষমতায় আসে তারা তো কেউই মুক্তিযুদ্ধের, তাদের কোনো ভূমিকা নেই, এবং সংবিধান বহির্ভূত ভাবে সব বিদেশি নাগরিক আজকে সরকার চালাচ্ছে। এ আলী রিয়াদ, কি বলবো আমি, তার ব্যক্তিগত কারেক্টার আমি দেখেছিলাম, সব দিকে এই লোকটা খারাপ। এখন বলেন। আপনি তো দুটো প্রসঙ্গ, আপনার কথার সাথে দুটো প্রসঙ্গ একটু সংযুক্ত করি। মানবিক করিডোরের বিষয়ে একটা তো হচ্ছে যে একজন মানে ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো এখতিয়ারই নাই, এটা উনি করতেই পারেন না। একটা অবৈধ সরকার আর একটা অবৈধ কাজ করছেন, একটা স্টেট আর একটা স্টেটের সাথে আলোচনা করতে হয়। তো স্টেট একটা আরাকান আর্মির হচ্ছে, আরাকান হচ্ছে নন স্টেট, আর নন স্টেট স্টেট কথা বলতে পারে না। আর তারপরে মিয়ানমারের আরাকান আর্মিরা টোটাল আরাকানটাকে তারা এখন পর্যন্ত তাদের দখলে নিতে পারেনি। এখন আরাকানের 3টা সিগনিফিকেন্ট পোর্ট স্টিল মিয়ানমার গভর্নমেন্টের কাছে। তো স্টেট টু স্টেট আলোচনা না করে একটা স্টেট নন স্টেট অ্যাক্টরের সাথে আলোচনাটা করলো, এবং মিয়ানমার কিন্তু পরপর দুটো চিঠি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে দিয়েছে, যেটার কোনো রিপ্লাই বা সৌজন্যমূলক কোনো কিছু গেছে কিনা সেটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কোনো তথ্য নেই, গণমাধ্যমের কাছেও কোনো তথ্য নেই। তার মানে আমাদের এই স্টেট টু নন স্টেট অ্যাক্টরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে আলোচনাটা, এই ব্যাকডোরে আলোচনাটার কারণে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের সাথে তো আমাদের ভালো সম্পর্ক থাকলো না, এবং এই নন স্টেট অ্যাক্টর আর স্টেট অ্যাক্টরের আলোচনাটা কিন্তু ইলিগাল। তার মানে উনি কিন্তু উনার এজেন্ডার জন্য তাকে আজকে ক্ষমতায় বসানো হয়েছে, সে কিন্তু সেই এজেন্ডাটা একদম ইলিগাল ভাবে যেভাবেই হোক না কেন তাকে করতেই হবে, এবং সে করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে প্রধান অন্তরায়। তো সেজন্য তাদেরকে বন্ধ করা। তো এই জায়গাটা যেমন আওয়ামী লীগই কথা বলতে পারে, তাই আওয়ামী লীগের মুখ বন্ধ করা হচ্ছে হামলা মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ করে। তেমনি আরেকটা বিষয় দেখেন, বারবার কিন্তু বলা হচ্ছিল যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু কন্যা ভারতের কাছে বাংলাদেশের সবকিছু বিকিয়ে দিয়েছে, বারবার বলা হচ্ছিল ভারতকে আমরা সকল সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, বারবার বলা হচ্ছিল ভারত রাষ্ট্রের কাছে বাংলাদেশ রাষ্ট্র চলে যাচ্ছে। কিন্তু আজকে পর্যন্ত 5ই আগস্টের পর থেকে একটা চুক্তি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন ভারতের সাথে, এরকম একটি চুক্তি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসরা মানে বাতিল করতে পারেনি, বা যে চুক্তিটার ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে বা অর্থনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হচ্ছে না, এরকম কিন্তু প্রমাণ করতে পারেনি। কিন্তু ভারত তাদের প্রয়োজনে তারা কিন্তু আজকের গভর্নমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্ক করে তারা তাদের মতো সে চুক্তি বাতিল করেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি বাতিল করতে পারেনি। অর্থাৎ
বঙ্গবন্ধু কন্যা যে চুক্তিগুলো করেছেন সেটার একটিতেও বাংলাদেশের দিক থেকে কোনো ক্ষতি হয়নি, বরং বাংলাদেশ কিন্তু উপকৃত হয়েছে। আজকে যেমন স্থলবন্দরের যে চুক্তিটা বাতিল করা হলো, তাতে বিপদ বা ক্ষতিগ্রস্ত কিন্তু অর্থনৈতিকভাবে আমরাই হয়েছি, বাংলাদেশই হয়েছি। এই যে মিথ্যা প্রপাগান্ডা গুলো তারা চালিয়েছিল এবং এখনো চালিয়ে যাচ্ছে, এই যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ভারতের সাথে যেমন সম্পর্ক খারাপ করা, তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে একটা প্রচারণা, প্রপাগান্ডা কিন্তু তারা দীর্ঘদিন ধরে, তাদের যে গ্রুপ, তারা কিন্তু কনস্পিরেসির একটা প্রধান অস্ত্র ছিল এটি। এটাকে আপনি কিভাবে দেখেন? এবং বারবার সেভেন সিস্টার আসছে, চিকেন নেক আসছে, বারবার আসছে। কিন্তু আপনাকে আমার ইতিহাসে ফিরে যেতে, বঙ্গবন্ধু আত্মজীবনী আপনি অবশ্য পড়েছেন, আপনি আমার বিশ্বাস আপনি শুধু পড়েন নাই, আত্মস্থ করেছেন, এবং অনেকগুলি আপনার মনে হয় যে আমি আত্মস্থ করেছি। পড়ার আত্মস্থ করার দুই জিনিস। আমার ধারণা বঙ্গবন্ধুর বই আত্মজীবনী থেকে অন্তত 100টি বইয়ের উপাদান আছে, আর 100টি বই হয় শাখা উপশাখা, সেটা পড়তে। 54 নির্বাচনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মৌলানা শামসুল হক প্রপাগান্ডা প্রচারণা চালিয়েছিলেন। আপনার পড়েছেন, মনে আছে, বঙ্গবন্ধু বলেছেন, আমি আশ্চর্য হলাম উনি, এবং সেই কারণে উনি বলেছেন আওয়ামী লীগ জিতলে ভারত হয়ে যাবে পাকিস্তান। তারপরে কত পাকিস্তানের আমল যত সবাই আওয়ামী লীগ যতবার, পাকিস্তানের একটাই দোয়া ছিল ভারত বিদ্বেষ। তাহলে মানুষ, আমাদের মানুষ মানসিকভাবে ওই যে 47 ওই যে রায়টটা হয়েছিল, ওই সময় থেকে ব্রিটিশরা যে আমাদের মধ্যে হিন্দু মুসলমান বিদ্যা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল, সেই যে মানসিকতা কিন্তু এখনো আমরা আছি, আমরা এখনো সেই ভুগছি, সেই অনেকটা কমে আসছে, ভুগছি কিন্তু। আচ্ছা, তারপরে আপনি স্বাধীনতার পরে জাসদ থেকে শুরু করে এমন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ আওয়ামী লীগ ভার্সেস সবাই, তো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই। আপনার বাংলাদেশ রাজনীতি কিন্তু আওয়ামী লীগের পক্ষে বন্ধু বলতে প্রকৃত বন্ধু নাই, কিন্তু অনেকেই আসে তার স্বার্থে, আওয়ামী লীগকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। সবাই কিন্তু বঙ্গবন্ধুর সাথে 25 বছরের চুক্তি, বঙ্গবন্ধু গুলামীর চুক্তি করেছেন, কিন্তু একজা সরকার জিয়াউর রহমান, এরশাদ, খালেদা কেউ কিন্তু চুক্তি প্রকাশও করে নাই, কিন্তু বাতিলও করে নাই। একই খেলা, একই যে, এটা মানুষের এখন সেভাবে বিশ্বাস করে না। মানুষ তার দৃশ্যমান দেখে, মানুষ দেখে তার চোখের সামনে। আমাদের মানুষের চাহিদা খুবই সীমিত, সে দেখে তার জিনিসপত্রের দাম কমছে কিনা, তার আয় রোজগার ভালো কিনা, সে বাজার খরচের পরে সারাদিন কাজকর্মের পর ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যেতে পারতেছে কিনা, কিছু পয়সা জমাইতে পারতেছে, শান্তিমতো ঘুমাইতে পারতেছে। সারাদিন একজন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, শান্তিমতো ঘুমাইতে পারতেছে না, তার রিক্সাওয়ালার টাকাও চিন্তায় হয়ে যাচ্ছে এখন। এই তো অবস্থা, আমরা এমন পর্যায়ে চলি। সুতরাং এই দেশটাকে, এই যে বললেন এরা তো বাংলাদেশ স্বার্থটা দেখার জন্য আসে না, এরা তো দেশটাকে বিক্রি করে। যদি দেখতো তাইলে আজকে মূল এই নিরাপত্তার দায়িত্বে আমেরিকার সিটিজেন, সংবিধান বদলাই দিতে হবে, বাতিল করে দিতে হবে, আলী রিয়াদ সবগুলাই কিন্তু বিদেশি যারা মূল দায়িত্বে আছে। ইউনুস নিজেও কিন্তু দেশটাকে তো এদের তো, দেশটা তো এদের না, ওরা তো দেশে বিক্রি করে আসে। সুতরাং এই যে চুক্তি, এইগুলো সবই একজন মানুষ এখন বিশ্বাস করে না, আমি বিশ্বাস করে না। কালকে আমার সাথে একজন কথা বলতেছিলেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ না হলে 10 জন আওয়ামী লীগের প্রার্থী নমিনেশন পাওয়ার জন্য আপনার মত করবেন আওয়ামী লীগ, সেটা তো হতে পারে। পরিবেশ ক্রিয়েট করে দেন, আসেন। আমি চ্যালেঞ্জ, আমি বললাম যান, আপনারা এইসব বলে বলে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে, বাস্তবতাকে মানুষের কথা শুনেন। এই যে সমন্বয়করা আজকে যে ভাবমূর্তি নিয়ে 5ই আগস্টে হাজির হয়েছিল, এখন ঢাকার বাইরে যায় না কেন? চেষ্টা করেছে, সবাই গণদুলাই খেয়ে, এই হান্নান মাসুদ, কান্না মাসুদ খেয়েছে, খায়নি। ঢাকার বুকেই তো গণদুলার শিকার সান্দা মাহফুজ হয় নাই, এই হাসনাত হয় নাই, নাহিদ হয় নাই বরিশালে, সার্জিস গেছিল, আর যায় না কেন? যাক, শটডাউন করুক গিয়া, যাক। এই যে ডাক্তার না, এই ব্রিটেন থেকে ডাক্তার একটা নিয়েছে, কালকে বলেছে সারা দুশ্চিন্তায় ঘুমায় নাই,
ঘুমাবে কি করে? গণেশ তো উল্টে যাচ্ছিল, মনে করেছিল শেষ হয়ে যাওয়া। সুতরাং জনগণ এইগুলো বিশ্বাস করে না, জনগণ দেখে তার পদ্ধতি। জনগণ আজকে মেট্রো রেল ব্যবহার করে, এই যে মানুষ স্বাচ্ছন্দ্য জীবন, আজকে জনগণ শেখ হাসিনা তাতে যানজট ছিল না, আজকে ঢাকায় যানজট 9 মাস হয়ে গেছে। উন্নত কোনো অবস্থা উন্নত হয়নি। অর্থনীতি আছে কোথায়? আছে কোথায় আমাদের অর্থনীতি অবস্থা? সুতরাং এইগুলো বলে মানুষের চিরা বিজবে না, বা এইগুলো বলে চিরা বিজবে। মানুষ দেখেছে শেখ হাসিনা কি করেছেন, এই জায়গাটায় শেখ হাসিনার অপরাধ হয়, এই দেশটাকে উন্নত করা ঠিক হয়, বুঝছেন? আমি খুবই বলতেছি। তো এর আপনি দেখবেন এই যে প্যান্ট খুলে যায় দেবপ্রিয় ভট্টাচার্য, প্যান্ট খুলে যায়, আমি কেন বলি জানি, দেখবেন বেল্ট দিয়ে প্যান্ট, জ্ঞানের ভরে প্যান্ট খুলে যায়, এই গালি দিতে ইচ্ছা করে। গত 15 বৎসর আওয়ামী লীগের অর্থনৈতিক বাজেট নিয়ে কম কথা বলে, কারণ দেশ যত উন্নত হবে এনজিওর ইনকাম কিন্তু কমে যায়। এনজিওতে টাকা পয়সা আসে না তো, এগুলো সব তো এনজিও নিজের সম্পত্তির কোন হিসাব দিয়েছে এনজিও। এই যে ইফতেখারুজ্জামান, এই যে টিআইবির লোকটা, সে কি তার সম্পদের কোন হিসাব দিয়েছে? এই যে বদ মজুমদার, আমি বলি এটা বদ মজুমদার, এটা বদ মজুমদার, সুশাসন নাগরিক, এই যে সুশাসন চলতেছে এখন, কি বলবো আমি, বুঝছেন? গালি দিতে ইচ্ছে করে, বেজন্মা বলতে। এইগুলা বুঝছেন, এইগুলা আজকে আজকে কথা বলে না কই আলী, এই যে সবগুলো একটা এনজিও, কই সুলতানা কামাল মানবাধিকার বেশ্যা সরে উঠছে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কেন, সুফিয়া কামালের মেয়ে, সে না আওয়ামী লীগের নমিনেশন পায়নি বলে সে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে। আজকে কোথায় সুফিয়া কামাল, কই গেল তোদের মানবাধিকার? আজকে এই যে আদালতে শেখ হাসিনা আমলে কি আদালতে কোনোদিন মব হয়েছে? আজকে আদালতে কেউ দাঁড়াতে পারছে, একটা লোক কথা বলে, যেটাই পান্না কথা বলতেছিলেন তাকে হুমকি দামকি দিয়ে অনেক থামিয়ে দিয়েছে। ফজলুর রহমান আমার ডাইনির নেতা ছিল, কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি, যে যদিও বিভিন্ন কারণে আজকে আওয়ামী লীগ ছাড়তে হয়েছে, কিন্তু একটা মাত্র ফাইট করা যাচ্ছে, কিন্তু তার জীবনে আজকে হুমকি হচ্ছে। কোথায় গেল এগুলো? এই যে এই এই মুজাহিদুল ইসলাম কিভাবে এনটি আওয়ামী লীগ হচ্ছে সেইটাও আমি জানি। নমিনেশন পায় নাই 91-এ আওয়ামী লীগ জোট থেকে, নৌকা পায় নাই বলে তোকে নমিনেশন। সাভারে তখন ছিলেন শাহজাহান আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ঢাকা জেলা, তাকে বাদ দিয়ে তোকে নমিনেশন দেওয়া, সে হয়ে গেছে এনটি আওয়ামী। এই প্রিন্স খুলনায় আওয়ামী লীগের হাতে মাইর খেতে খেতে আজকে সে এনটি আওয়ামী। সবকিছু আমি কেন বললাম এগুলো, সরি তো, আমি সুফিয়া কামালের মেয়েকে বলা ঠিক হয় না আমার, কিন্তু দুঃখকে বলতেছি, কি বলবো, একটা কথা বলতেছে এখন, অথচ গত 15 বছর কন্টিনিউয়াস এগুলো সবগুলো যে বিদেশে টাকায় চলে, তো তাদের রুজি রোজগার বন্ধ, দেশ যত উন্নয়ন হবে ওদের রুজি রোজগার বন্ধ হয় যায়, গুলশান বানানিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকতে পারে না। এই দেশটাকে এরা গরিব রাখতে চায়, যাতে ঋণ দিতে পারে, বিদেশ থেকে ভিক্ষা করে আনতে পারে, এই দেশের গরিবদের জন্য, এই দেশের মানুষের জন্য সাহায্য এনে 10 টাকা দিবে, 90 টাকা ওদের পকেটে ঢোকা, এই কারণে ব্যবস্থা। সুতরাং মানুষ এদের চেহারা চিনে ফেলে। কালকে নির্বাচন দিক, আওয়ামী লীগকে সুযোগ দি বলেন, কালকে নির্বাচন দিক, আওয়ামী লীগের দেখেন আওয়ামী লীগের উপরে হামলা মামলা হচ্ছে, পুরো বাংলাদেশে জেলখানাগুলোতে যতটা ধারণ ক্ষমতা তার দ্বিগুণেরও বেশি আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু সেখানে এখন গ্রেফতার অবস্থায় আছে, জামিন হচ্ছে না। কিন্তু আমরা পাশাপাশি ক্রিমিনাল, জঙ্গি, সন্ত্রাসী, চোর, ডাকাত সবাইকেই দেখছি জামিনে বেরিয়ে এসেছে, বেকসুর খালাস হয়ে গেছে। এবং বাংলাদেশে আমরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের মেয়েরা সর্বোচ্চ স্বাধীন অস্তিত্ব নিয়ে নিজের কর্মজীবন বলেন, শিক্ষা জীবন বলেন, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারছে, নিজেকে সারা পৃথিবীর সামনে নিজেকে মেলে ধরতে পারছে, নিজের প্রতিভা বিকাশ করতে পারছে বাংলাদেশের নারীরা। কিন্তু 5 তারিখের পর, 5 আগস্ট 2024-এর পরবর্তী সময় আমরা দেখলাম যে সবচেয়ে বেশি মনে আঘাতপ্রাপ্ত হয়েছে নারীরা। নারীর যত সুযোগ সুবিধা আছে, নারীর
কাজের জায়গায় বলি, ঘরে বলি, কোথাও নারীরা নিরাপদ থাকতে পারেনি। ধর্ষণের যে মাত্রা সেটা নজিরবিহীন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমরা গত 9 মাসে কোনো মানবাধিকার সংস্থা বা যে সকল এনজিও আছে বা যে সকল নারীরা গত 15-16 বছরে আমরা দেখেছি অনেক কথা বলেছেন, অনেক সমালোচনা করেছেন এবং নিরাপত্তার মধ্যে নিরাপদেই জীবন যাপন করতে পেরেছিলেন বাংলাদেশে 5ই আগস্টের আগে। তো তাদেরকে কিন্তু আমরা কোনো কথা বলতে দেখিনি। আমরা কদিন আগে শুধু দেখলাম নারীমৈত্রী একটা যাত্রা, তা সেটা নিয়েও কিন্তু অনেক বক্তব্য আছে যে সেই নারীমৈত্রীটাও কি আসলে বাংলাদেশের আপামর নারীদের জন্য ছিল, সেটি আমরা দেখিনি। আপামর নারীদের সম্পৃক্ততা আমরা সেখানে দেখিনি। নারী কমিশনের সেই বিতর্কিত একটা নারীকে ঝুলিয়ে ছবি, নারীর একটা মূর্তি, তাকে জুতা পেটা করা, তো তার পরবর্তীতে আমরা দেখলাম, কিন্তু সেখানেও দেখলাম যে বিশেষ এজেন্ডা ছিল। মানে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের নারীর পক্ষে কথা বলা নয়, তারা যেন মনে হচ্ছে যে ডিপ স্টেট ষড়যন্ত্র কিংবা নিজেদের যে এজেন্ডা তার মধ্যে থেকেই কথা বলছে। গত 9 মাসে আমরা প্রথম নারীদের একটা কর্মকাণ্ড দেখেছি, সেটাও তাদের একটা চক্রান্তমূলক এজেন্ডার মধ্য দিয়ে। একদম খুব ছোট্ট করে যদি এটা বলেন, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এইটাও ওই যে বললাম না, ওই যখন দেখছে যে নারীরা পুষে উঠছে, এই বিষয় নিয়ে কথা বলছে কিছু কেউ কেউ, এবং সারা দেশে একটা উত্তপ্ত পরিবেশে নির্যাতন সবগুলা নিয়ে, এবং জাতীয় সঙ্গীত একটা মহা ভালো ইস্যু, এটা কেন্দ্র করে একটা কিছু করা যায়, এই জায়গায় এরা ওইটাকে ধামা চাওয়া দেওয়ার জন্য আগে এটাও একটা প্ল্যান করা হয়েছে। ওইখানে দেখবেন আপনি যারা গিয়েছে রাজনীতি নেতাদের একজনের মাথা আমি দেখেছি, ওই আবার বলতো প্রিন্সের মাথা আমি দেখেছি, সাজিয়ে গুজিয়ে গিয়েছে। তো ওইটা একটা ষড়যন্ত্র, এটা প্ল্যান যাতে ধামা চাওয়া দেওয়া যায়। এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে, আমি বলি আপনাকে। আমরা তো সাংগঠনিক কার্যক্রম করতে পারছি, আইনত পারি না। আপনি 90 দেখেন এরশাদ বিরোধী আন্দোলন বলেন, খালেদা জিয়ার সময়ে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি করা, এইগুলো বা পথনাটক, থিয়েটার, সাংস্কৃতিক উৎসব, সমৃদ্ধ সাংস্কৃতিক পরিষদ, এইগুলো গত 15 বছরে আমরা কিন্তু এইগুলো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই সেভাবে। আমি একটা লেখাও লিখেছিলাম যে শুধু শেখ হাসিনাকে সরকারের দায়ী করছেন ওই হেফাজতের জন্য, আমাদের সংস্কৃতি কর্মীদের দায়িত্বটা কোথায়? এটা তো একটা সাংস্কৃতিক বিকাশ, মানুষের মানসিক বিকাশের প্রয়োজন আছে। এখানে সাংস্কৃতিক কর্মীদের, সাহিত্য কর্মীদের এবং বিরাট ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে এই মুহূর্তে আমি মনে করি যদি আপনার সাথে কারণ আমার সেইভাবে কারো যোগাযোগ নেই, আমি সেই লেভেলের কোনো নেতা হতে পারিনি, আমি পারি না, আমি সেইভাবে পারি না, বলবেন আমার একটা এই মুহূর্তে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কিছু বিষয় আছে যেটা আমরা সামাজিক আন্দোলন করতে পারি, যেমন জাতীয় সঙ্গীত বিষয়। এইখানে কিছু মানুষ আছে সে আওয়ামী লীগ করে না, কিন্তু বঙ্গবন্ধুকে পছন্দ করে, স্বাধীনতার জন্য সে জীবন দিয়ে দেন। আওয়ামী লীগ ব্যানারে যখন আমি করতে পারতেছি না, আমি কেন একটা সামাজিক ব্যানারে করব না? একটা করতে পারি আমি, এবং আমরা এটা করা উচিত। এই যে নারীদেরকে নিয়ে, এই যে নারী নির্যাতন নিয়ে, দর্শন নিয়ে একটা কর্মসূচি আমরা করতে পারতাম অন্য কোন ব্যানারে। আমরা এই যে স্বাধীনতা জাতীয় সঙ্গীত গাইতে দিবেন, তার প্রতিবাদ যারা পড়ে, এরা কিন্তু 5ই আগস্টের আগে 5 আগস্ট পর্যন্ত আমাদের বিরুদ্ধে ছিল, ওই আন্দোলনে ছিল, যারা এই জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হবে না তার প্রতিবাদ, তারা কিন্তু মাঠে নেমেছে। সেটা আমরা করতে পারতাম। এইখানে দেখবেন এনসিপিও কিন্তু সেইখানে বুঝছে যে প্রথম ওরাই কিন্তু এটা শাহবাগে করার সুযোগ দিয়েছে, যখন ওরা বলেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, এটা কিন্তু ওরা করতে দিয়েছে। কিন্তু সেই জায়গায় যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু আমাদের লোকটা। এই জায়গাটা আমরা কাজ করতে পারি কিছুটা হলে। হ্যাঁ, মিছিল হবে, ছাত্রলীগের নামে মিছিল হবে, আওয়ামী লীগের নামে মিছিল হবে, সবই হবে, কিন্তু কিছু কাজ যেখানে মানুষের অংশগ্রহণ করানো যায়, বাস্তবতাকে মানতে হবে। এখনো আওয়ামী লীগের অনেক নেতাকে দেখলে লোকজন আসতে চায় না। সে 15 বছরের কিছু নেতা সেই ভাবমূর্তিটা সৃষ্টি করেছে, বাস্তবতাকে মানতে হবে। আমাদের তো একজন শেখ হাসিনা আছে, আর কিছু লাগে। আমার কথাটা বলতে, আপনি একজন ওইখান থেকে কিন্তু আপনি উঠে এসেছেন, নাট্যাঙ্গন থেকে, সাংস্কৃতিক অঙ্গন থেকে আপনি উঠে এসেছেন।
সুতরাং এই বিষয়টা আপনাদের চিন্তা করা উচিত। আপনি কয়েকদিন আগে সিলেটের এমপি কে বলেছি, আমি শেষ করে ফেলতেছি, রাজনীতি করার ইচ্ছা আছে ভবিষ্যতে বলেই আছে, এই মুহূর্তে তোমার কাজ হলো, সে অনেক ছোট, সে আমার পরামর্শ নেয়, এলাকায় ইউনিয়নে কিছু সামাজিক সংগঠন করে কাজ শুরু করে কর্মীদেরকে ধরে রাখতে। তো আমি বলছি সামনে আসা প্রয়োজন নাই, কোন নেতাদেরকে এখানে নিয়ে আসবো না, একেবারে পঞ্চম লেভেলের একজনকে নিয়ে আসবো, যার উপরে কোনো হুমকি দামকে আসবে না, এবং আসলেও সেইটা অন্যভাবে মোকাবেলা করা যায়। আদালতে গিয়ে বলতে পারি সে তো গানের অনুষ্ঠান করছে, সে তো সাহিত্য অনুষ্ঠান, তাকে কেন গ্রেপ্তার করা, সেই সুযোগটা আমরা নিতে পারি। এবং এটা আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সেইটা কাজে লাগান, আপনাকে সামনে আসতে হবে এই কাজটা করে। আমরা একদম শেষের দিকে, আমি শেষের একদম ছোট্ট করে একটা জিনিস বলবো আপনাকে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু এনসিপি এবং ডক্টর ইউনূস সাহেব কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে এটা গোলাম আজম যুদ্ধাপরাধীর বাংলাদেশ। তারা নিজেরাই উচ্চারণ করেছে যেখানে আওয়ামী লীগ থাকবে না, মুক্তিযোদ্ধারা থাকবে না, কোনো সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কিছুই থাকবে না। তো এইরকম একটা পরিস্থিতি যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা মামলা চলছে, কার্যক্রম নিষিদ্ধ, সেরকম একটা জায়গায় আমাদের নেতা কর্মী সহ সকল কিছু সবাই কিন্তু একটাই বক্তব্য সবার, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সকলে মানে জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধের মতো 1971 সালের মতো সকলে রাজপথে নাম, এরকম স্পৃহা আমাদের নেতা কর্মী, আমাদের তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। তাদের উদ্দেশ্যে একদম ছোট্ট করে যদি কিছু বলেন আপনি। আমি তো বললাম অতীত, আমি বলে দিয়েছি সময় আসতেছে, আসবে, এখনই আমি চাই না বন্দী হয় মানে একজন সংগ্রামীর বা একজন বিপ্লবীর জীবন না, আপনাকে বাঁচতে হবে, লড়াই করতে হবে। বন্দী হলে আমার আপত্তি নেই, কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের যে নেতারা দেশ থেকে বাধ্য হয়েছেন, হয় আপনারা এসে আত্মসমর্পণ যদি না পারেন, অথবা তাদের কর্মীরা উৎসাহিত এক বুড়া দেখে অনেকে কিন্তু রাস্তায় নেমে এসেছে, অথবা টাকা পয়সা দিয়ে সহযোগিতা, টাকা পয়সাও লাগে, আর কর্মীরা তো রেডি আছে। আমি মনে করি আমার কথাটা হচ্ছে সংক্ষেপে, আওয়ামী লীগকে ধীরে এবং কৌশলে অগ্রসর, আওয়ামী লীগকে অত্যন্ত ধীরে এবং তাড়াহুড়া করার প্রয়োজন নাই। 24 বছর আন্দোলন করে বঙ্গবন্ধু বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে। 21 বছর আন্দোলন করে আমরা বিএনপিকে, জামাত বিএনপিকে আমরা ক্ষমতার থেকে হারিয়েছি। তারপরে আরো 7 বছর পরে ইউনূস যে প্রথম 1 নম্বর হতে চেয়েছিল 111-এ, সেই শক্তিকে আমরা হারিয়েছি। এইবার আবার 15 বছর পরে আমরা আবার আমাদের পদস্খলন হয়েছে। যাই হোক, আমরা বাধ্য হয়েছি ক্ষমতা ছাড়তে। এই দেশটা আমরা সৃষ্টি করেছি, এই দেশটা রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা আরো 20 বছর অপেক্ষা করি, কিন্তু লড়াইটা কৌশলে এবং ধীরে। আর একটা কথা বলি, আমাদেরকে ওদের মাইটটা লাগতে দেন। আমরা যখন কথা বলি তোরা এক হয়ে যায়, আমরা যখন কথা বলি না, ওরা দুই কুকুরের লড়াই শুরু হয়। সুতরাং বিএনপি এনসিপি আমাদের মধ্যে লড়াইটা করতে দেন, আর আমরা আসেন, আমরা একটু হাততালি দিই, বুঝছেন? আপনি কি আমার কথা কেমন হবে? আমার শেষ বক্তব্যটা ঠিক আছে? আপনি আমার সাথে একমত? আমি আমার যারা আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে বিদায় নেই। অনেক ধন্যবাদ সুজাত মনসুর ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর আমাদের সাথে দেশে বিদেশে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দেখছেন, তাদের কাছে কৃতজ্ঞতা। বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ সময়ের পথ পরিক্রমার যে ইতিহাস, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের যে উন্নয়নের মহাসড়কে যাওয়া, বাংলাদেশের যে নতুন করে মানুষ পৃথিবীর বুকে নতুন করে যে উদ্ভাসন, আলোকিত হওয়া, সেই বাংলাদেশকে সময় দিবেন। আমি প্রায় বলি, মাকে অপমান করে যেমন সন্তান অভিশাপ থেকে বাঁচতে পারে না, তেমনি জনককে অস্বীকার করে বা অপমান করে অভিশাপ থেকে বাঁচতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করে মুস্তাফা পাগল হয়ে মারা গিয়েছিল। জিয়াউর রহমান যে সেনাবাহিনী খণ্ডিত অংশ দিয়ে বন্ধুকে হত্যা করেছিল, সে সেনাবাহিনী থেকে জিয়াউর রহমান অপমানিত হয়েছে, নিহত হয়েছে। এবার দেখবেন যে মাহফুজ আলম যে ডাস্টবিন ছবি বঙ্গবন্ধু কন্যার ছবিটা নিয়েছিল,
সে সারা দেশে ডাস্টবিন নামে পরিচিত। শেখ হাসিনা হননি। মাহফুজ বঙ্গবন্ধুর প্রথম ছবি বঙ্গবন্ধুকে নামিয়েছিল, তাকে তার উপরে বোতল নিক্ষেপ হয়েছে, তাকে সান্ডা উপাধি দেওয়া হয়েছে, তার মানুষকৃতি আমরা দেই নাই। আর আসিফ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে উৎসাহ জুগিয়েছিল, তাকে আজকে বিএনপি বলছে আসিফ একটা ব্যাঙের নাম। এই হচ্ছে, সুতরাং বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বাংলাদেশে বা বঙ্গবন্ধু পরিবারকে অপমান করে বাংলাদেশে ঠিকতে পারবে না। আল্লাহ একজন আছেন, বিচার করবেন। এই হচ্ছে আমার শেষ কথা। অবশ্যই ইতিহাস সাক্ষী গাদ্দার, মির্জাফর, খন্দকার, মোস্তাকরা সবসময় পৃথিবীতে ইতিহাসে একটা গালি হিসেবেই কিন্তু তাদের নাম ব্যবহার করা হয়। আর যারা দেশের ইউনূস পাগল হয়ে মারা যাবে। আচ্ছা, সেটা দেখা যাবে। আমরা শুধু যেটা বলতে চাই, এখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সহ আপামর জনসাধারণ বাংলাদেশকে, সেটি হচ্ছে যে আমাদের এটা সত্যি যে দীর্ঘ পথ পরিক্রমায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের আজকের অবস্থান, বাংলাদেশের জন্ম, ভাষার জন্ম, বাংলাদেশের পতাকা, সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং আজকে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে যে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের নতুন করে প্রতিষ্ঠা পৃথিবীতে, সেই বাংলাদেশকে ৫ই আগস্ট পরবর্তী সময় যারা ধ্বংসের দিকে নিয়ে গেছে, যারা রাষ্ট্রদ্রোহী, সেই রাষ্ট্রদ্রোহীদের বিচার নিশ্চয়ই প্রকৃতি করবে। কিন্তু সুজাত মনসুর ভাইয়ের কথা ধরে আমি বলছি, তিনি বলছিলেন যে ধীরে স্থিরে কৌশলী হতে হবে। আমাদের যুদ্ধ যদি দীর্ঘ সময়েরও হয়, আমরা যদি দীর্ঘ সময়ের জন্য মানসিক প্রস্তুতি রাখি, তবে আমাদের এই যুদ্ধে আপামর জনসাধারণকে নিয়ে আমাদের আগাতে হবে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে বাংলাদেশকে আবারও নতুন করে স্বাধীনতার যুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশকে আবারও জয় করবে। কারণ আজকে যে বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে শত্রুদের হাতে কুক্ষিগত বাংলাদেশকে আমাদের সেই রক্ষা করতে হলে আপামর জনসাধারণকে সকলকে একত্রিত হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী আয়োজনে আবারও আসছি আমরা।